আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 91 পেজের সমস্যাটি সমাধান করব। সেটা হচ্ছে বলি ও লিখি। জগদীশচন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো আমাদের এই নিজের ভাষায় যে লিখতে হবে এই বিষয়টা আমরা এখন লিখে নেব। এর আগে আমরা এর কাজগুলো খুব সুন্দর করে কমপ্লিট করেছি, তাই আশা করি তোমরা এই আগের ভিডিওগুলো দেখে নেবে। এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, উত্তরগুলো ছক পূরণ করে। তোমরা চাইলে এর আগের ভিডিওগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। তো এখন চলো আমি সরাসরি উত্তরপত্রে চলে যাই। জগদীশচন্দ্র বসু রচনার লেখক যা বলেছে নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো, এই সমস্যাটি সমাধান করে আসি। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। জগদীশচন্দ্র বসু পৃথিবীর নামকরা একজন বিজ্ঞানী ছিলেন। এমনই নামকরা যে চাঁদের একটি গর্তের নাম তার নামানুসারেই হয়েছে। জগদীশচন্দ্র বসুর জন্ম বাংলাদেশে। জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে। তিনি দেশ বিদেশের বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তিনি ক্যামব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন। ছেলেবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনার আগ্রহ তৈরি হয়। কর্মজীবনে জগদীশচন্দ্র বসু নিজেকে পদার্থবিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার উল্লেখযোগ্য আবিষ্কার হলো বৈদ্যুতিক চুম্বক দরজা, মানে রেডিওর মাধ্যমে বিনা তারের যোগাযোগের মূল কৌশল ইত্যাদি। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ, কুকার ইত্যাদি জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি হয়েছে। এছাড়া প্রাকৃতিক বিজ্ঞানী হিসেবে উদ্ভিদের প্রাণ আছে এই তত্ত্ব ও উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ আবিষ্কারও জগদীশচন্দ্রের বিশেষ কীর্তি। তার বিশেষ কীর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিএসসি ডিগ্রি প্রদান করে এবং তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজে মুদ্রার নোটে তার ছবিও ছাপে। আমরা কিন্তু ইতিমধ্যে রিডিং মধ্যে এই মুদ্রা যে ছাপা হয়েছে তা ওনার ছবি দিয়ে সেটা কিন্তু আমরা দেখেছি। তো দেখো আমরা আমাদের এই কাজটা কমপ্লিট করেছি। এখন আমরা দেখব আমাদের 92 পেজ একটি আছে লেখা নিয়ে মতামত। জগদীশচন্দ্র বসু রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লিখতে বলা হয়েছে। তাহলে জগদীশচন্দ্র বসু রচনায় যা আছে সেগুলো এখানে লিখবে এবং আমার মতামত জিজ্ঞাসা, তোমার মতামত এবং জিজ্ঞাসা করার কিছু থাকলে সেটা এখানে লিখতে হবে। এভাবে আমাদের দুইটি ছক পূরণ করতে হবে ঘর। তো এই ছকে দুইটি ঘর আমাদের পূরণ করতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। তো আশা করি তোমাদের যদি ভিডিওটি উপকারে আসে এবং ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা অবশ্যই তোমাকে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো সপ্তম শ্রেণী অবশ্যই তোমরা জানাবে। জোরপূর্বক কোনো কিছু নেই, তোমরা জানালে অনেকে আমরা জানতে পারবো তোমাদের বিদ্যালয়ের নামগুলো কি। এই কারণ অনেকে বিদ্যালয়ের নামগুলো বলেছো, যার জন্য আমরা অনেকগুলো বিদ্যালয়ের নাম জানতে পেরেছি। তো চলো আমরা আমাদের ক্লাসে শুরু করি। আবার বিজ্ঞান কথাটির অর্থ আমরা জানি। বিজ্ঞান কথাটির অর্থ এখানে ব্যাখ্যা করা হয়নি, এতে করে বিজ্ঞান বলতে ঠিক কী বোঝায় তার পরিষ্কার ধারণা পাওয়া যায় না। তারপরে 2 দেখো, যিনি বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন তিনি হলেন বিজ্ঞানী। আর এই বিষয়ে তোমার মতামত জিজ্ঞাসা। দেখো, বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করলেই সবাই বিজ্ঞানী হয় না। ঠিক আছে, তো এই ছিল আমাদের ছক দুটো আমরা কমপ্লিট করে নিলাম। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করতে এর জন্য বলতেছে এখানে সকল ভিডিও যখন আপলোড দিব তখন তা দ্রুত তোমাদের কাছে চলে আসবে। এখন আমরা দেখব তথ্যমূলক লেখার কৌশল। এগুলো তোমরা রিডিং করে নেবে নিজ দায়িত্ব 92 পেজের। আমরা 93 চলে আসলাম। দেখো, তথ্যমূলক রচনা লিখি। এখানে দেখো তোমরা দলে ভাগ হও, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী তথ্য সংগ্রহ করো। এখানে কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো। 1, স্কুলের আশেপাশে কী ফলের গাছ আছে, আর মানে কী কী ফলের গাছ আছে সেগুলো, আর কোন গাছ কতটি করে আছে সেগুলো লিখতে হবে। তারপর স্কুলের আশেপাশে কী কী ফুলের গাছ আছে, কখন কোন ধরনের ফুল ফোটে, তোমাদের এলাকায় কোন কোন পাখি বেশি দেখা যায়, কোন পাখির রং কেমন, তোমার এলাকায় কোন কোন পেশার মানুষ আছে, তারা কী ধরনের কাজ করেন, স্কুলের আশেপাশে কোন ধরনের দোকান আছে, মানে কোনো দোকানে কী কী জিনিস পাওয়া যায় সেগুলো এখানে লিখতে হবে। এক একটি দল এক একটি বিষয়ের তথ্য সংগ্রহ করবে। আর এরপর তো আমাদের কী করতে হবে, এরপর এসব তথ্যের ভিত্তিতে প্রত্যেককে পৃথকভাবে একটি তথ্যমূলক রচনা লিখবে। তো এখানে আমাদের একটি রচনা লিখতে হবে। তো আমি তোমাদের সেই রচনাটা নমুনা রচনাটি লিখে দিচ্ছি, তোমরা তোমাদের মতো লিখতে পারবে। তো আমি সত্যটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। আর এর মধ্যে যারা এখনও সাবস্ক্রাইব করে জলদি। তো দেখো আমরা চলে এসেছি আমার উত্তরপত্রে। তোমরা এখান থেকে সুন্দর করে সেখানে লিখে নিতে পারো। স্কুলের চারপাশের ফল গাছ। দেখো, বাংলাদেশে প্রচুর পরিমাণে নানা ধরনের
ফল উৎপাদিত হয়। আমাদের স্কুলের চারপাশেও হরেক রকমের মৌসুমি ফলের গাছ রয়েছে। এক এক ঋতুতে এক এক ধরনের ফল পাওয়া যায়। এখানে মৌসুমি কিন্তু কারোর নাম না, ঠিক আছে? যে মৌসুমে বিভিন্ন মৌসুম বিভিন্ন মাসে বিভিন্ন ঋতুতে যেই মৌসুম, আসলে মৌসুম থেকে মৌসুমি বলা হয়েছে। তো অনেকে তোমরা অনেকের নাম মনে করো না, এটা মৌসুমি ফলের গাছ লাগানো হয়েছে, ঠিক আছে? এক এক ঋতুতে এক এক ধরনের ফল পাওয়া যায়। স্কুল থেকে বের হতেই হাতের ডান পাশে রয়েছে দুটি নারকেল গাছ। সারা বছরই সেখানে নারকেল ধরে। এরপরেই রয়েছে কিছু আম গাছ। বসন্তে আম গাছে মুকুল ধরে, গ্রীষ্মে আম পাকে। এছাড়া আমাদের স্কুলের পেছনে রয়েছে জাম গাছ। জামও একটি গ্রীষ্মকালীন ফল। জাম গাছের পাশে একটি সফেদা গাছ আছে। সফেদা অন্যান্য ফলের চেয়ে একটু অপ্রচলিত হলেও খেতে সুস্বাদু। স্কুলের রাস্তার পাশে দুটি কামরাঙ্গা গাছ আছে। কামরাঙ্গা টক ফল, তবে এতে প্রচুর ভিটামিন সি রয়েছে। আমাদের স্কুলের দেখো আমাদের স্কুলের পেছনে রয়েছে ঘন বন। বনেও প্রচুর ফল গাছ আছে। সেখানে রয়েছে লটকন ও গোলাপ জামের গাছ। লটকন পাকলে হলুদ বর্ণের হয়, খেতে টক লাগে। আর গোলাপ জাম সুমিষ্ট সুস্বাদু একটি ফল। আমাদের স্কুলের পাশে থাকা মোট ফল গাছের সংখ্যা নিম্নরূপ। তো দেখো, যেহেতু বলা হয়েছিল আমাদের কাছে কয়টা আমাদের বিদ্যালয়ের এখানে কয়টা গাছ আছে, কি আছে, কতগুলো ফল গাছ আছে, সবগুলোর আমাদের উত্তর লিখতে বলা হয়েছিল। তো প্রশ্নগুলো ছিল আমাদের, সেই প্রশ্নগুলো এখানে দেখো পর্যায়ক্রমে দেওয়া আছে। 1, নারকেল গাছ 2টি আছে, আম গাছ 5টি আছে, তারপর জাম গাছও আছে 1টি, তারপরে সফেদা গাছ আছে 1টি, তারপরে কামরাঙ্গা গাছ আছে 2টি, তারপরে লটকন গাছ আছে 3টি, তারপরে গোলাপ জাম গাছ আছে কয়টি? 2টি। এই ছিল আমাদের মোট গাছের পরিমাণ। আমরা যে পরিমাণ যে গাছগুলো পেয়েছি সেগুলো কিন্তু আমরা এখানে বলেছি। তোমরা এখানে পর্যায়ক্রমে সেখানে তোমাদের ছকগুলোতে নিচে আন্ডারলাইন করা আছে যেভাবে, সেখানে সুন্দর করে এগুলো লাইনগুলো বসিয়ে নেবে পর্যায়ক্রম, প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা করে, ঠিক আছে? এভাবে লাইন ভিত্তিক তোমরা বসিয়ে নেবে। আর ভিডিওটি যদি তোমাদের উপকার আসে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না, ঠিক আছে? যেন আমি যখনই ভিডিও আপলোড দিয়ে পরীক্ষা সংক্রান্ত যত তথ্য দিই যেন তোমাদের কাছে দ্রুত চলে যায়, তোমাদের কষ্ট করে চ্যানেল যেন খুঁজতে না হয়। তো দেখো, আমরা কিন্তু আমাদের এই তথ্যগুলো সকল সমস্যার যে প্রশ্নগুলো ছিল সমস্যার সমাধান করেছি এই তথ্যগুলো সংগ্রহ করে। এরপরে দেখো এখানে আমরা কিন্তু লিখেছি 93 এবং 94 পেজ মিলিয়ে তোমাদের উত্তরটা লিখতে হবে। একটু আগে আমি যে উত্তরটা দিয়েছি, ঠিক আছে? এই 94 পেজ পর্যন্ত তোমরা সুন্দর করে কমপ্লিট করে নেবে। তো আমি তোমাদের নেক্সট ক্লাসটি করব চতুর্থ পরিচ্ছেদ থেকে বিশ্লেষণমূলক লেখা। তো এখান থেকে তোমরা এগুলো একটু নিজ দায়িত্বে রিডিং করে রাখবে। কতকাল ধরে আনিসুজ্জামান, এগুলো নিজ দায়িত্বে 95 পেজ, তারপরে এগুলো রিডিং করে রাখবে 96 পেজ। তারপরে এখানে কিছু শব্দার্থ আছে 97 পেজ পর্যন্ত, এগুলো নিজ দায়িত্বে রিডিং করে রাখবে। আমি ডিরেক্টলি 98 পেজ থেকে তোমাদের এখান থেকে আমি ক্লাসটা শুরু করব। তো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।